স্যার খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে দিল। 3/4 প্যান্ট পরার তরুণ পায়ের অর্ধাংশ উন্মুক্ত, ঘন কালো পশমগুলো স্পষ্টত বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অশ্বনীর ন্যায় কম্পন বক্ষ স্থল জুড়ে। ফাঁকা ঢোক গিলে আবারও বলল। সরি স্যার। তুর্য কপাল কুঁচকে তাকালো, ফিচেল স্বরে বলে উঠল। আমার কথার উত্তর দাওনি, সত্যি কি ধরে নিব আমার ছোঁয়া পাওয়ার আশায় তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খুঁজো? বেহায়া অসভ্য ঠোঁটকাটা লোক। শ্রেয়া এগুলো বলতে চেয়েও বলল না, মুখে প্রতিবাদ করে বলল। আপনি বাজে বকছেন স্যার, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। তুর্য উঠে দাঁড়ালো, এক হাতের দূরত্ব ঘুচিয়ে দিল নিমেষেই। কিঞ্চিত মাত্র দূরত্ব বজায় রাখল না। ঘটনার আকস্মিকতায় শ্রেয়া বাকরুদ্ধ বনে যায়। পিছুতে নিলে তুর্য এগিয়ে আসে আরও, ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলপাড় হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে বাসর রাতের পর আজ তোর বর তোর এতটা কাছে এলো স্ব ইচ্ছায়। শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে, দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে। তুর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ল ক্ষীণ, ম্লান হেসে বলল। পেটে কি তুলে আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া, কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে উঠল। কি? খিচুড়ি কি এমনি খাবো? দুটো ডিম ভাজি করে দাও না শ্রেয়সী। কি নিঃসংকোচ আবদার, মায়াময় পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না, আর চোখে চাইল তুর্যের দিকে। তখনও ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য। সরে গেল ও, বলল। করে দিচ্ছি স্যার। স্মিত হাসল তুর্য, ঠান্ডা কণ্ঠে বলল। গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেত্রে চাইতেই তুর্য রুমে যেতে যেতে বলল। সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধ হয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো। তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগির। বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল শ্রেয়া। কি সব বলে গেল তুর্য, মাথা ভো ভো করে ঘুরছে। দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছে। লাল হয়ে উঠেছে বুঝি, কিন্তু ভেতরটা ক্ষত হচ্ছে। তুর্য বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে, এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্য আসার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে। তুর্য কখনোই জানবে না ওই এতিম মেয়েটার স্বামী। তা ভেবে শ্রেয়ার নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে। মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে, বলতে। থামুন আপনি পাগল, সুস্থ হলেই তো আপনি অন্য কারোর। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন। আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করছেন বউয়ের সাথে, ভারী অন্যায়। নিজের উপর নিজের হিংসে হচ্ছে স্যার। সৌভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর। আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সন্ধিটা হলো না আর। অনুতপ্ততার বেড়াজালে হেরে যাই স্বয়ং। আকবরিয়া বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙুল তুলে বলবেন, কেন চলে গেলে, থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটা বুঝলে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখের মণিকোঠা হতে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু খেয়ালই করলো না সেই জল মেঝে না ছুঁয়ে কপাল বেয়ে জমে যাচ্ছে কারো আজলাই। অনেকখানি নোনতা জল জমেছে, এবার থেমে যাও কাঁদুনে কন্যা। অকস্মাৎ চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতেই শ্রেয়া চকিতে মাথা তুলে তাকালো। একগুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারায়। ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে, দেহ কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি? তোমার জামাই মরে গিয়েছে? বিরক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তুর্য। শ্রেয়ার অধর যুগল কিঞ্চিত ফাঁক হতেই বাধা দিয়ে বলল। জানি। এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনম্যারিড, তাই তো? শ্রেয়া কি বলবে ঠাউর করতে পারছে না, কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যা। মলিন নিষ্প্রভ স্বরে বুকে পাথর বেঁধে উত্তর দেয়। জি।
তুর্য হেসে উঠে দাঁড়ালো, পাকা হেসে বলতে লাগলো। আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদেরকে সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলেই মানুষের সব কিছুতে বেশি বেশি। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে তুর্য গলার স্বর পরিবর্তন করে ফেলল। কণ্ঠে এখন আর ঠাট্টার চিহ্ন নেই। চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এসে বলল, আমি ডিম ভেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমার সাথে খাবে? কিন্তু স্যার। প্লিজ লিভ, ফ্রেশ হয়ে এসো। অপেক্ষা করব, কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় নিব না। তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমের ন্যায় গলে গলে পড়ুক? না চাইলে যাও, রান্না করলে তুমি। একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না। দৃষ্টি বলেও একটা কথা আছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10টা 20 ঘরে। এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমায়নি শ্রেয়া। হয়তো গতকাল সারা দিন রাত যে ধকল গিয়েছে, তাতে শরীর দুর্বলতা বিষণ্ণতায় মুষড়ে পড়েছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ছড়ে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশ, কোমর। ভিজে চপচপে হয়ে যাচ্ছে জামাটা। যেহেতু কালো পড়েছে তাই শ্রেয়া আর মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধলো না। খোলা রেখে পিঠ চড়িয়ে বড়সড় একটা ঘুমটা টেনে নিল ওড়না দ্বারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেল ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে ছেড়েছে, খাটিয়েছে ইচ্ছে মতন। এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে। তার অবশ্য খারাপ লাগেনি। হোক না সম্পর্কটা গোপন, তবুও মনে হচ্ছিল তুর্যের সব কিছুর উপর কেবল ওর অধিকার, একমাত্রই ওর। শ্রেয়া অতি সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির পথে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে, তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায়া এক অঙ্গ। কি সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে। এই যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তুর্যের নিকটে থাকতে থাকতে শ্রেয়া এখন ভেতরে ভেতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি। সুযোগ পাই ঠেলে দিয়ে মরীচিকার জীবনটাকে স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকি। কিন্তু একটা সময় ভ্রম ভেঙে গুড়িয়ে যায়, সব কিছু থাকে হাতের নাগালের বাইরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভেতরে চলে এলো। 11টায় ক্লাস, তাও তুর্যের। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে। বসে পলকহীন চেয়ে রইল তুর্যের দিকে। শ্রেয়ার আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তন্মধ্যে তুর্য একটা বারও তাকায়নি। কি ভাবলেশীন ছিল লোকটা। শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো, জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা, এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে? সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্যের জীবনে তো অন্য নারী আসবে, অহমিকা নামের কোনো এক সুন্দরী রমণী। শ্রেয়া নিজেও সাই দেয়। তুর্যকে অহমিকা ডিসার্ভ করে কারণ সে পাশে থেকেছে। এসব ভাবতে ভাবতে মাঠের দিকটাই আসলো। পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে চলে যাবে বলে ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্যে হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েকবার সামনে আগাতেই আপনা আপনি থমকে গেল। কণ্ঠরোধ হয়ে এলো। ভারী হলো পা জোড়া। সামনের মানুষটা এতদিন পর কোত্থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পথ রোধ করে দাঁড়ালেন কেন আবাস ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না? আর সাথেরটা কই? গত কয়দিন কই ছিলা? ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাচ্ছ আমাকে? অবশ্য সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হলো। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল, মেজাজ তুঙ্গে উঠে গেল আভাসের।
চক্ষুদ্বয় লাল বর্ণে ছেয়ে গেছে। এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার, মেয়েদের পটানোর সুনাম। কিন্তু এই মেয়ের পিছনে 3 বছর ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা বিহিত করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাত ধরে চাইলে শ্রেয়া সরে গেল পিছনের দিকে। পাশে কারো উপস্থিতি টের পেল। চেয়ে দেখল তুর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে, তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আভাসের দিকে দৃষ্টি জ্ঞাপন করল। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, পেশায় লেকচারার, পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছি না। বাহিরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ এসব ছেড়ে দাও। তাহলে আপনিও ছেড়ে দিন। না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না? ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছি। আভাসের কথা শুনে শ্রেয়া চমকালো। চমকিত নয়নছোড়া মেলে তুর্যের কাছে নিজের হয়ে সাফাই দিতে নিলে তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আভাস, আমি কিন্তু কয়েক বছর পাগল ছিলাম। ভালোই এক্সপিরিয়েন্স আছে পাগলামির। আবার যদি সেই পাগলামো শুরু করি, সামনের মানুষটা কে তা ভুলে যাব। তাছাড়া দিলে কি আর কম দিব বলো? না হলে পরে বউ পাবো না। বউ বলবে আমার গায়ে জোর কম, এমন ছেলে দিয়ে পোষাবে না, তার রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বউয়ের পছন্দসই হতে হবে তো। শ্রেয়া, আভাস উপস্থিত আরও 3-4 জন থতমত খেয়ে চেয়ে আছে। এই লোক থ্রেট দিচ্ছে নাকি বিটলামি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ডও স্থির হতে পারল না সেই জায়গায়। তুর্য আভাসকে মাইন্ড ইট বলে শ্রেয়াকে পিছু ডাকলো। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য। সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বলে, কেন স্যার? পানিপুরি খেতে। আমি খাওয়াবো। আপনি? হুম। আমি আবার স্যার হয়ে ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে না, তবে খুশিতে ট্রিট দিতেই পারি। কিসের ট্রিট? শ্রেয়ার ভয় ভয় কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে বসলো আয়েশি ভঙ্গিতে। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না, উসখুস করছে। সেটা আন্দাজ করতে পেরে বলল, এখানে বসলাম, খেয়ে আসো। কিসের ট্রিট সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে কিন্তু। ট্রিট ফ্রম তুর্য বেআই। শ্রেয়া বেয়াক্কেল হয়ে গেল নিমেষেই। মন বলল, পাগলের এক্সপেরিয়েন্স হয়েছে বললে ভুল। আপনি এখনো পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন কেমন কি জানি। কর্মকাণ্ড বুঝে নাম দিব। টানা 10 প্লেট পানিপুরি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শ্রেয়ার। মাথা ভন ভন করছে। ঝালে মুখশ্রী, চক্ষু লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে। চোখের সামনে সব কিছু যেন আবছা আবছা অন্ধকার। ঝাল খাওয়াই সে অভ্যস্ত, তবুও আজ ঠিক হজম হচ্ছে না। অনেক কষ্টে 2 ঠোঁট নাড়িয়ে বলল, আর খাবো না চাচা, বিল স্যার দিয়ে দিয়েছে। পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন। মোটা কণ্ঠস্বর তার। মা, স্যার দিয়ে গিয়েছেন 15 প্লেটের দাম। কইলো আপনারে যেন এত প্লেটই খাওয়াই। এখন আপনার যদি শরীর খারাপ লাগে আর খাওয়ার দরকার নেই, আমি বাহি টাকা দিয়ে দিতেছি, আপনি স্যারে দিয়ে দিয়েন। শ্রেয়া হালকা গোলাপি বর্ণের 2 অধর একত্রে চেপে ধরল। ফুস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, টাকাটা রেখে দিন চাচা, ওনার টাকার অভাব নেই। না মা, কি কও? আচ্ছা, আমি স্যারের কাছে দিমুনে। আপনি রেখে দিন। আপনার স্যারের টাকায় আমারও একটা হক আছে। আমি বলছি মানে রেখে দিন, আসি। পানিপুরিওয়ালা লোকটা শ্রেয়ার কথার আগা মাথা বুঝল কিনা কে জানে, তবে আজ তুর্যের উপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতেই শ্রেয়ার ভীষণ ভালো লাগছে। কিন্তু সে এতগুলো পানিপুরি কেন খাওয়ালো? আবার বিল টিল দিয়ে লাপাত্তা। গেল কোথায়? ক্লাস আছে বোধহয়। শ্রেয়া আজ আর একটা ক্লাসও না করার সিদ্ধান্ত নেই।
প্রিয়বিহীন নিজেকে আরও এতিম লাগছে। মেয়েটা যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তুর্যের কর্মকাণ্ড প্রচণ্ড অদ্ভুত ঠেকছে ওর নিকট। পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কম খাবে না? 10 প্লেটের কম যেন একেবারে না হয়। তুর্য ট্রিট দিতে কিপটেমি করে না, তুমি হবে সেটার উদাহরণ। ছোট্টখাট্ট হুমকি দিয়ে গায়েব। শ্রেয়া তখন বিস্ময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে। বাধ্যগত ছাত্রী বউয়ের ন্যায় খেতে থাকে বিরতিহীন। তাছাড়া পানিপুরি দূরে ঠেলে দেয় কে? গেট থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়াতেই একটা রিকশা সামনে এসে থামল। ছোট্ট একটা ছেলে, বয়স 16-17 হবে হয়তো। গায়ের রং তামাটে, বোঝা সহজ যে রোদে পুড়ে এই হাল। কালো ওষ্ঠদ্বয় প্রসারিত করে হলদেটে দাঁত প্রদর্শন করে বলে, আপা যাইবেন? হ্যাঁ, কিন্তু একটু অপেক্ষা করো। আচ্ছা। পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া। রিকশায় উঠে এক চুমুক করে সবটাই শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও ঝাল লাগছে না। বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুব দেওয়া যাবে। তাতে যদি ঝাল লেজ গুটিয়ে পালায়, আকস্মিক মনে পড়ে যায় প্রিয়র বিয়েতে কি দিবে। মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি। তাহলে শ্রেয়া কি দিলে খুশি হবেও? অনেক ভেবেও সমাধান মিলছে না। ভাবনার জগতে ঘুমন্ত অবস্থায় রিকশা এসে থামে বাসার সামনে। টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিং শব্দে। নেমে ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিচের হলদেটে দাঁতগুলো দেখিয়ে বলে, আপা ভাড়া নিমু না, গেলাম, কাল আবার আসুননি। কথাটা বলে ছেলেটা একটা মিনিটও স্তম্ভিত ছিল না। প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজ লক্ষ্য পূরণে। শ্রেয়া তখনও অবাকতার সমুদ্রের জলে ভাসছে। এ কি হলো? ভাড়া কেন নিল না? কাল কেন ওকে নিতে আসবে? প্রশ্নের অঢেল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। মুহূর্তেই গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া। পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মানুষটা। বিরক্ত ভঙ্গিতে বার কতক হর্ন বাজালো। শ্রেয়ার ইচ্ছে করছে পুরোটা গেট দেহ দ্বারা লুকিয়ে দাঁড়িয়ে থাকতে। চুল পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার। কিন্তু আফসোস, তার চিকন শরীরে দিয়ে এই মস্ত বড় প্রবেশদ্বার কেন? অপ্রশস্ত গলিও বন্ধ হবে না। সঙ্গে অভিলাষ জাগছে অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীর মুখ রকচটা মানুষটাকে আখিদয়ে বদ্ধ করতে। আচ্ছা, কখনো যদি তুর্য সত্যটা জেনে ফেলে, তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে বলবে ওকে যেন ঘৃণা না করে। দূর করে দিলে দিবে, তবুও ভালোবাসার মানুষটার ক্রোধের ঘৃণার বশীভূত হয়ে শ্বাস নিতে পারবে না সে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থমকে যাবে মুহূর্তেই। মা বাবার পর এই লোকটাকেই প্রাণপণে ভালোবাসে। আগে বাসতো না দেখে এখন বাসে দেখে, তবুও শব্দ একটাই, ভালোবাসি। কখনো এটা অতীত হবে না। ভালোবেসেছি বাসতাম শব্দগুলোকে অতি নগণ্য মনে হয় তার। এগুলোর কোনো ভিত্তি নেই, কারণ ভালোবাসা কখনো অতীতে পড়ে থাকে না। সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে, মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন পাঁজরে। ম্যাডাম ম্যাডাম সরেন, স্যার গাড়ি ঢুকাইব। দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া একপাশে চেপে দাঁড়ালো। ভিতরে ঢুকলো না। নিজেকে উন্মাদ লাগছে। চক্ষু যুগল যেন বলছে, যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে, ততক্ষণ তোর আখি পল্লব যেন নিমিলিত না হয়। চেয়ে চেয়ে বক্ষস্থলের যন্ত্রণা বারুক, তবুও সেই যন্ত্রণায় থাকবে এক রাশ স্বস্তি। কাছে না আসুক, অদৃশ্যভাবেই মিলিত হোক হৃদয়। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল শ্রেয়া নিষ্পলক নির্নিমেষ। তুর্য ওর দিকে ফিরে অব্দি তাকালো না। এই লোকের মতিগতি একটুও ঠাউর করতে সক্ষম হয় না ও। মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়ে। শূন্য শূন্য অনুভূত হয়, দিশেহারা লাগে নিজেকে। আজকাল এমনিতেই লাগে। যেদিন থেকে তুর্য নামক সুঠামদেহী পুরুষের আগমন ঘটেছে ঠুনকো এই জীবনে দ্বিতীয়বার পুনরায়, এখন কথা হলো গাড়ি আসলো কোথা থেকে। ঢাকা হতে আসার সময় তো বাসে এসেছিল। পরক্ষণেই ভাবলো বড়লোকের কি অভাব পড়ে নাকি। আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রেয়া। উঠতেই চোখ অক্ষি কোটর ছাড়বে ছাড়বে ভাব। তুর্য নিজের ফ্ল্যাটের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মুখে গম্ভীরতার একটুখানিও অভাব নেই। এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ। শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘোরাতে নিলে
থরথর করে কেঁপে উঠল তুর্যের দৈবাত কথায়। হাত থেমে যায়, ফিরে তাকায়, আনত স্বরে প্রত্যুত্তর করে। জি স্যার। তুর্য নিজের হাতের পলিথিনটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো ধরতে। বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বলল, এটা এটাতে আইসক্রিম, প্রিয়র জন্য। মন চাইলে তুমি খেতে পারো। প্রিয় আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমার টাকা অনেক পরিশ্রমের। আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী। মাথায় একবারও এলো না যে ও তো ঢাকায়। এখন এনে ফ্যাসাদে পড়ে গেলাম। আমি এসব খাই না। এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও, কেমন প্রিয়র বান্ধবী? কথাগুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুর্য ঢুকে পড়ে ভেতরে। শ্রেয়া একবার হাতের দিকে তাকাচ্ছে তো আবার দরজার দিকে। ঋণী কণ্ঠে উচ্চারণ করলো, স্যারের স্মরণ শক্তি কি কম? স্মরণশক্তি কম কিনা জানি না, তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায়। মানুষের মস্তিষ্কে হৃৎপিণ্ডে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা। অদৃশ্য থেকেও ধারালো হয়, ভীষণ ধারালো। গাঢ় কাজল চোখে বশ করে, চিকন ওষ্ঠযুগল দ্বারা হৃদস্পন্দনের গতি বাড়ায়। উন্মুক্ত সিক্ত কেশে হাতছানি দিয়ে ঢাকে। ধৈর্য হারিয়ে কুকাম ঘটালে বলে নির্লজ্জ, চরিত্রহীন। অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি। শ্রেয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল। লজ্জা শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ আরম্ভ করে দিয়েছে। শিউরে উঠছে রন্ধ্র। তুর্যের অগোছালো কথার ভাঁজে নিজেকে এলোমেলো লাগছে খুব। কিন্তু ওর কথাটা শুনল কেমন করে? দরজায় দাঁড়িয়েছিল। মৌন মুখে চেতে নিলে তুর্য ডেকে বলল, বাকি 5 প্লেটের টাকা যে ফ্রিতে দিয়ে এসেছো শ্রেয়সী, সেই টাকাগুলো দিয়ে যেও। পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমাই। একটা ট্রিট কি দিলাম না খেয়ে টাকা দিয়ে এলে? আমি ছাড়বার পাত্র নই। কড়াই গন্ডায় হিসেব করি। বউয়ের কত খরচ, মেকআপের জিনিস, অর্নামেন্টস, ড্রেস, ছোট সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয়। ছোট সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায়। এখন তুমি যদি 5টার দাম ফেরত নিয়ে আসতে, বউয়ের জন্য আরও 10-20 টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম। ভবিষ্যতের আয়োজন তো এখন থেকে করব, তাই মাফ নেই, দিয়ে যাবে। শ্রেয়া হতভম্ব, বুকটা ধড়পড় করছে। ধীরে ধীরে প্রখরত্ব লাভ করছে তা। তুর্য নেই, চলে গিয়েছে সে। ফিচিল কণ্ঠের শব্দালঙ্কার শ্রেয়ার হৃদয়ের ধূপকানি বাড়িয়ে দিল নিমেষেই। লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, ছি, অশলীল। এটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো। মেঝেতে বসে বুকে হাত রেখে স্মিত হাসল। বউয়ের জন্যে কত আয়োজন লোকটার, অথচ বউয়ের সাথেই এসব বলে বেড়াচ্ছে। আচ্ছা, স্যার কি ওকে পছন্দ করে, নাকি প্রথম দিনের দুর্ব্যবহারের নিমিত্তে কপোকাত করতে চাইছে ওকে? হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিতে চাইছে? শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো। চিন্তা করলো আরও একটা বার মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে। তার অগাধ বিশ্বাস উনি বুঝিয়ে বললে তুর্য ওকে একটু হলেও জায়গা দিবে, বক্ষে না হোক নিজের বানানো জগতে। প্রিয় মানুষ ছাড়া কতটা কষ্টকর তা মুখে প্রকাশ করা বড়ই দুর্বিষহ। তাছাড়া কার দুঃখ কে বোঝে? অকস্মাৎ নীল গগনে কৃষ্ণ মেঘেরা উড়ে এসে জুড়ে বসেছে। প্রকৃতিকেও রাঙিয়ে নিয়েছে তার রঙে। দখলদারিত্ব খাটাতে তোড়জোড় চালাচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনটাকে পরিণত করেছে তিমিরে। শ্রেয়া যত দ্রুত পারছে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছে। একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাপড়ের ভেজা অবস্থা দেখা। এত পরিশ্রম করে ধুয়ে শুকাতে দিল, এখন ভিজে গেলে মন ভেঙে যাবে। ছাদে গিয়ে দেখে তারে একটা কাপড়ও নেই। গেল কোথায়? প্রবল বাতাসে উড়ে যায়নি তো? কেমনে সম্ভব? স্পষ্টত খেয়াল আছে ক্লিপ দিয়ে আটকে গিয়েছিল। নতুন ছিল ড্রেসটা, হাতে গোনা 4টে ড্রেস আছে তুলে রাখা। তন্মধ্যে এটা একটা প্রিয়দের বাসায় পড়েছিল, তাই ধুয়ে দেয়। অবিন্যস্ত দৃষ্টিতে অস্থির চিত্তে খুঁজতে শুরু করে। চক্ষে বিধে রেলিংয়ের 2 হাত রেখে তুর্য সামনের দিকে চেয়ে আছে। ছাদে অবস্থিত দোলনায় ওর কাপড়গুলো একসাথে রাখা। শ্রেয়া থমকালো, চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এগুলো এখানে? নিচের বাসার আন্টি রেখে গেল। বলল মেয়েটা কতক্ষণে তার থেকে নামাবে, এর চেয়ে বরং আমি ভাঁজ করে রেখে যাই, আসলেই